বলতে হবে যে বাফার দ্রবণটা কি। আচ্ছা, বাফার সলিউশন হচ্ছে একটা সলিউশন ধরো দ্রবণ, ওইটা হচ্ছে দ্রবণের পিএইচ মানকে ধরে রাখে। এতটুকু মনে রাখবেন আমরা আপাতত, তো দ্রবণের পিএইচ মানকে ধরে রাখে। পিএইচ মানকে ধরে রাখা মানে কি ভাইয়া? পিএইচ মানকে ধরে রাখা মানে হচ্ছে ধরো একটা সলিউশন, এখানে বাফার সলিউশন আমি অ্যাড করছি, করার পর আমি এই সলিউশন অ্যাসিড যোগ করবো। অ্যাসিড যোগ করার পরে কি হবে, পিএইচ মান 7 থেকে নেমে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বাফার সলিউশন আছে এখানে নামবে না। একইভাবে আমি যদি বেস অর্থাৎ ক্ষার যোগ করি, তাহলে কিন্তু পিএইচ মান 7-এর উপরে উঠবে না। অর্থাৎ মানে কি, মানে সোজা কথা হচ্ছে পিএইচ মানটা কনস্ট্যান্ট থাকে, বাফার সলিউশন যে থাকলে এটা পিএইচ মানটাকে কনস্ট্যান্ট রাখে এটুকু। ঠিক আছে, এটুকু অ্যাবস্ট্রাক্ট মাথায় রাখবো, তাহলে এইভাবে আমরা সামনে পড়লে আরো ক্লিয়ার হবে জিনিসটা। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আসলে থিওরিটির কথা বলবো। তো ভাফার দ্রবণটা কি? ভাফার দ্রবণ হচ্ছে দুর্বল, আচ্ছা এই শুরু করার আগে আমরা একটু কথা বলি হলো দুর্বল অম্ল, তীব্র অম্ল, মৃদু অম্ল, তারপর সরি দুর্বল অম্ল, শক্তিশালী অম্ল, তারপরে হচ্ছে দুর্বল ক্ষার, তীব্র ক্ষার, এগুলো চারটা মিলে দিয়ে যাবে। দুর্বল অম্ল কি? দুর্বল অম্ল হচ্ছে দ্রবণের স্বল্প পরিমাণে বিয়োজিত হয়। উদাহরণ কি? ইথানিক অ্যাসিড, মিথানিক অ্যাসিড, এগুলো হচ্ছে দুর্বল অম্ল। তারপর হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড কোনগুলো? তীব্র অ্যাসিড গুলো হচ্ছে তোমার HCl, সালফিউরিক অ্যাসিড, এগুলো। তারপর দুর্বল ক্ষার কোনগুলো? দুর্বল ক্ষারগুলো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর তীব্র ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। সোজা কথা হচ্ছে দুর্বল ক্ষার বলো ইয়ে বলো অ্যাসিড, এগুলো দ্রবণের 100% বিয়োজিত হয়। আচ্ছা ঠিক আছে, তো বাফার দ্রবণ। বাফার দ্রবণ হচ্ছে কি? সোজা কথা হচ্ছে তুমি যদি একটা দুর্বল অম্ল বা ক্ষারের সাথে তীব্র অ্যাসিড বা ক্ষার, এখন একটু কথা আছে, আমরা প্রথমে দুর্বল অম্ল নিয়ে কথা বলি, ঠিক আছে? এটা নিচে আমরা আসবো, বাট এখানে একটু ক্লিয়ার করে নিই। দুর্বল অম্লের সাথে আমরা যখন তীব্র ক্ষারের বিক্রিয়া করবো, তখন কি উৎপন্ন হবে? ধরো দুর্বল অম্লটা হচ্ছে CH3 ডাবল এইচ এবং তীব্র ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা কি পাবো? CH3 ডাবল আয়ন পাবো। ধরো নিচে যদি নামি একটু, এখানে আমরা, আচ্ছা এখানে যাওয়ার আগে আমরা ওইখানে একটু শেষ করে আসি, তাহলে এটা আমি দেখে পাবো। তাহলে বাফার দ্রবণটা হচ্ছে সাধারণত কি, মানে তুমি যে কোনো একটা দুর্বল অম্ল বা ক্ষার নিবা, ওইটার সাথে অম্ল মিলে তো তুমি অবশ্যই ক্ষার সাথে বিক্রিয়া করাবা, আর ক্ষার মিলে তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, এবং ওই ক্ষার বা অ্যাসিডটা হবে তীব্র হবে আর কি। যে কোনো তুমি দুর্বল অম্লের সাথে যদি তীব্র ক্ষারের বিক্রিয়া করাও, বা দুর্বল ক্ষারের সাথে তুমি তীব্র অ্যাসিডে বিক্রিয়া করাও, তাহলে যে একটা লবণ তো পাবা তুমি। আমরা জানি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া একটা প্রসারণ বিক্রিয়া হোক, সেটা দুর্বল বা তীব্র, আমরা একটা লবণ তো পাবো। এখন ওই দুর্বল অম্ল বা ক্ষারের সাথে ওই যে লবণের দ্রবণটাই, ওইটাই হচ্ছে তোমার বাফার। ঠিক আছে, ওই যে মিশ্রণটা তৈরি হবে, ওই মিশ্রণটাই হবে তোমার বাফার দ্রবণ। তাহলে আমরা কি বলতে পারি যে দুর্বল অম্লের সাথে বা ক্ষারের সাথে তীব্র অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়া যে লবণটা উৎপন্ন হবে, ওই দুর্বল অম্ল বা ক্ষারের সাথে ওই লবণের যে মিশ্রণ সেটা হচ্ছে বাফার দ্রবণ। এখানে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি, এবং অনেক ছাত্ররা আছে যেটা বাফার দ্রবণ কি বললে সে বলে দুর্বল অম্ল ক্ষারের সাথে তীব্র অম্ল ক্ষারের বিক্রিয়া। না, ভুল হচ্ছে, দুর্বল অম্ল ক্ষারের সাথে ওই তীব্র অম্ল ক্ষারের সাথে যে লবণটা উৎপন্ন হবে ওই দুইটার মিশ্রণ। ঠিক আছে, ওইটা সলিউশনটা। ঠিক আছে, এখন আমরা আরেকটু ক্লিয়ার করবো যে এটা একটু আশা করে বুঝে গেছে যে বাফার দ্রবণটা কি আসলে, মানে এখানে আমি just একটা আইডিয়া দিচ্ছি, এখানে ক্লাসিফিকেশন আছে। এটা ক্লাসিফিকেশনটা করলে এখানে কি বুঝেছি সেটা আরো ক্লিয়ার হবে। বাফার দ্রবণ তিন প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, সেকেন্ড হচ্ছে ক্ষারীয় বাফার, এবং তিন হচ্ছে নিরপেক্ষ বাফার। তো বইয়ে আমাদের অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার নিয়ে বেশি কথাবার্তা হয়েছে, নিরপেক্ষ বাফার নিয়ে ওইভাবে কিছু বলে নাই, বাট ওইটাও এক্সিস্ট করে আর কি, ওইটা লেসন পড়ি, বাট এটা আছে। তো আমরা শুরু করতেছি অম্লীয় বাফার। অ্যাসিডিক বাফার মানে কি? অ্যাসিডিক বাফার হচ্ছে আমরা যদি একটা উইক অ্যাসিডের সাথে এক্সাম্পলটা, তারপর আমরা ইয়েতে নামি। ধরো এটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা স্ট্রং বেস, ঠিক আছে, মানে কি তীব্র ক্ষার। আর সি ডাবল এইচটা কি? CH3 ডাবল এইচ হচ্ছে তীব্র অ্যাসিড। ঠিক আছে, সরি সরি, দুর্বল অ্যাসিড। তবে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের ভিত্তিতে আমরা কি পারলাম, আমরা কি একটা লবণ পাবো, সেটা হচ্ছে CH3 ডাবল। ঠিক আছে, এই যে CH3 ডাবল এইচ মানে কি দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় লবণটা পেয়েছি, এই দুইটার মিশ্রণটাই হচ্ছে আমার অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে, আমি জিনিসটা বুঝতে পারছি, এবং এটাকে আমরা জেনারেলাইজ করবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ আমরা এখানে যে প্রথমে যে আমরা এই যে
কিছু কথা পড়ছিলাম, ওটা ক্লিয়ার করার জন্য এক্সাম একটা দরকার ছিল, আমি নিচে লিখছিলাম। সো ক্লিয়ার হয়েছে আশা করি। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে CH3 বা ইথানল সোডিয়াম ইথানল পাবা। সোডিয়াম ইথানল হচ্ছে লবণ। সোডিয়াম ইথানয়েড ও ইথানিক অ্যাসিডের যে মিশ্রণ সেটা হচ্ছে অ্যাসিডিক, নট সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইথানিক অ্যাসিড। এই জিনিসটা খেয়াল রাখবে, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন জেনারেলাইজ করতে পারি। জেনারেলাইজ কেমনে করবো? এটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস কনজুগেট বেস। আচ্ছা, উইক কনজুগেট বেস নিয়ে পরে কথা হচ্ছে, আপাতত এটা মনে করি উইক অ্যাসিড প্লাস সল্ট। ঠিক আছে, এই সল্টটা কই থেকে আসবে? উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস থেকে আসবে। আচ্ছা, আমরা সবাই অণুবন্ধী অম্ল ক্ষার নিয়ে কথা বলেছি এর আগে। তো অণুবন্ধী অম্ল ক্ষার নিয়ে কথা বলতে কি মানে, ধরো একটা অ্যাসিড একটা H প্লাস ত্যাগ করলে যে ক্ষার সৃষ্টি হবে এটা হচ্ছে অ্যাসিডিক অণুবন্ধী ক্ষার, এবং একটা ক্ষার একটা H প্লাস গ্রহণ করলে যে অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে অণুবন্ধী অম্ল। ঠিক আছে, তাহলে CH3 ডাবল এইচ এটা একটা অ্যাসিড, এটা একটা H প্লাস ত্যাগ করলে কি তৈরি হবে? CH3 ডাবল মাইনাস Na প্লাস। ঠিক আছে, তো আমি যদি এখানে Na প্লাসটা নাও লিখতাম, ধরো এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে আসছি, তাই আমি এখানে CH3 ডাবল Na লিখতে পারতেছি। ধর এখানে অন্য একটা ধাতুর হাইড্রোক্সাইড থাকতো, তাহলে ওই ধাতুর অ্যাসিড লিখতাম। আমি জেনারেলাইজ করতে চাই না, সাধারণভাবে বলতে গেলে আমি এটা বলতে পারি যে উইক অ্যাসিড প্লাস উই অ্যাসিডের কনজুগেট বেস বলতে পারি। স্বাভাবিক না? ধরো CH3 ডাবল এইচ, তাহলে এটার কনজুগেট বেস কি? CH3 ডাবল না। ঠিক আছে, এটা লিখছি কারণ আলটিমেটলি আমাদের যেটা সাধারণ যতটুকু বেস লেভেলে যাওয়া যায় আমরা সেটুকু চেষ্টা করবো আর কি, যেন এটুকু বুঝানো। বাট এই যেটা মনে রাখার দরকার নেই, চাইলে এমনি মনে চলবে, মানে এটা তুমি যখন সল্ট উইক অ্যাসিড প্লাস সল্ট রিঅ্যাকশন লিখবা বা ম্যাথ করবা, তুমি এমনি বুঝে যাবা যে সল্ট আসলে কনজুগেট বেসিক। ঠিক আছে, তাহলে হয়ে গেল অ্যাসিডিক। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে উইক, আমরা যে অ্যাসিডিক পাতা যে বানাবো সেই ক্ষেত্রে অবশ্যই আমার উইক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটা ওই যে ক্ষার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আমার বাঁকা প্রবণতা তৈরি হবে। এটাকে যতই মানে সমান হতে পারবে বা ইস্যুস না, কম হতে পারবে, কোনোদিনই কম হতে পারবে। এই ফর এক্সাম্পল আমাদের যে এই যে এক্সাম্পলটা, সেখানে কিন্তু অবশ্যই CH3 ডাবল যে উইক অ্যাসিডটা আছে সেটা কনসেন্ট্রেশন সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বেশি। ঠিক আছে, এটা মনে রাখবো আমাদের সব। আরো কিছু উদাহরণ আমি দিতে পারবো, যেমন এই ধরো H2CH3 বা কার্বনিক অ্যাসিড হলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে একটা অ্যাসিড প্রকার। তারপর এটা হচ্ছে আমাদের, তারপর এই যে ইথানিক অ্যাসিড এই সিরা বলেন, তাহলে এখানে যেটা বললাম আমি সেক্ষেত্রে এই যে তোমার উইক অ্যাসিড, তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া এটার কনজুগেট বেস কি? এটা টেস্ট প্লাস একটা থাকলে কি আসবে? H প্লাস HCH2 মাইনাস মানে বাইকার্বনেট আয়ন, এই যে এখানে আছে কিন্তু এটা একইভাবে এটাও যদি ছাড়ে এখানে কিন্তু এটা আছে HC ডাবল মাইনাস। তো এটা আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে আমার অ্যাসিডিক ব্যাপারে কথা হয়ে গেছে। তারপর আসি ক্ষারীয় নিউট্রাল ব্যাপার নিয়ে পরে কথা বলবো, আপাতত এখানে কথা বলবো। একটু ক্ষারীয় ব্যাপার, ক্ষারীয় ব্যাপারের ক্ষেত্রে জিনিসটা সেম, সেটা হচ্ছে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, একটা সল্ট নিয়ে পাবা, ওই উইক বেস আর সল্টের যে সলিউশন ওটাই হচ্ছে তোমার ক্ষারীয় ব্যাপার। আশা করি বুঝতে পারছি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উইক বেস, স্ট্রং অ্যাসিড কি HCl, বিক্রিয়া করলে কি আসে? অ্যামোনিয়াম লবণ আসে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যে মিশ্রণ সেটা হবে আমার ক্ষারীয় ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আশা করি আমার সবাই। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, সেটা থেকে অ্যাডমিশনে প্রায় প্রশ্ন আসছে বলতে ভুল করবে, সেটা অনেক বইয়েরই প্র্যাকটিসে থাকে। ওইটা নিয়ে এখানে আমরা অ্যানিলিন এবং অ্যানিলিন ক্লোরাইড নিয়ে কথা বলবো। অ্যানিলিন একটা, আচ্ছা অ্যানিলিন যে ক্ষার আসলে উইক বেস আসলে আমরা বুঝতে পারতেছি, কারণ এটা তুমি অ্যানের উপর যেটা লোন পেয়ারটা আছে, সো এটা ইলেকট্রন, আমরা লুইসের তথ্য অনুযায়ী বলতে পারি যে অ্যানিলিন হচ্ছে ক্ষার। আর অ্যানিলিনের সাথে আমি যদি একটা HCl বিক্রিয়া করে তাহলে তাহলে মনে করে পাচ্ছি এই দুইটার যে মিশ্রণ এটা ইয়ে হিসেবে কাজ করবে, ক্ষারীয় হাইড্রোজেন হিসেবে কাজ করবে। জাস্ট এক্সাম্পল মনে রাখবো, কারণ ম্যাথের সময় অনেক সময় যখন এই এগুলা সংকেত দিয়ে ম্যাথ দিয়ে দিবে তখন হয়তো আমরা কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটা ক্ষার কোনটা কি, এটা বুঝবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দুইটা জিনিস, অ্যাসিডিক বা ক্ষারীয় দুইটা বোঝা হয়ে গেছে। তারপর আমরা বলবো হচ্ছে নিউট্রাল। নিউট্রাল হবে কিছুই না, জাস্ট এতটুকু মনে রাখবো যে উইক অ্যাসিড আর উইক বেস সেল বিক্রিয়ায় যে সল্ট আসে ওইটা আমার মাথা চিন্তা করা লাগবে, জাস্ট মনে রাখবো যে উইক অ্যাসিড আর উইক বেসের যে সলিউশন ওটাই হচ্ছে আমার কি নিউট্রাল।
এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এটা হচ্ছে সিএস ডাবল এইচ ইথানিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এই সল্টটা পাবা, এটাই হচ্ছে তোমার নিউট্রাল বাফার সলিউশন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা আসি, হ্যাঁ, এবার আমরা একটা ফেমাস ইকুয়েশন, একটা প্রতিপাদন দেখবো। প্রতিপাদনটা খুবই ইজি, দেখবো। আচ্ছা, প্রথমে আমরা কাজ করবো হচ্ছে অ্যাসিডিক বাফার নিয়ে বানাচ্ছি, পরেরটা আমরা হোম টাস্ক নিয়ে নেবো, বাসায় বসে করতে। সো হ্যাঁ, অ্যাসিডিক বাফার কি বলছিলাম? অ্যাসিডিক বাফার বলছিলাম যে দুর্বল অম্ল, মানে আমরা অম্ল না বলে অ্যাসিডটাই বলতেছি। দুর্বল অ্যাসিডের সাথে তীব্র, দুর্বল অ্যাসিডটা কি সিএস ডাবল এইচ মানে ইথানলিক অ্যাসিড, আর তীব্র ক্ষারটা কি সোডিয়াম অ্যাসিড। বিক্রিয়া করলে আমি লবণ পাচ্ছি, পানি দিচ্ছি। আচ্ছা, সিএস ডাবল এইচ তো এইভাবে পানিতে বিয়োজিত হবে, কারণ যেহেতু আমি বলছি যে এটা হচ্ছে দুর্বল, তো এটা সম্পূর্ণ বিয়োজিত হবে না, তাই হচ্ছে না। তাহলে বিয়োজিত হলে ইথানলের আয়ন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, এইচ প্লাস আয়ন পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কিছু দিন আগে যে সাম্য ধ্রুবকের কনসেপ্ট করছিলাম, সেটা আমরা অ্যাপ্লাই করবো। আমি যে দুঃখিত, আমার এখানে লিখছিলাম, এটা একটু সামান্য কারণে এখানে বোঝা যাচ্ছে না, তবে আশা করি কথা বললে আমরা পরে যখন পিডিএফ প্রোভাইড করবো তখন হয়তো বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, এখন আমরা যেটা কথা বলতেছি সেটা সামনে চলে আসছি। সো আমরা কি জানি, বিক্রিয়কের ঘনমাত্রা, তার ঘাতসহ গুণফল, বা সরি, উৎপাদের ঘনমাত্রা, তার ঘাতসহ গুণফল, বা বিক্রিয়ক মানে ঘাতসহ গুণফল। সে কথা উপরে হচ্ছে আমি রাখবো, আমার উৎপাদ রাখবো, উৎপাদের প্রত্যেকটা উৎপাদের ঘনমাত্রা ভিন্ন। যদি এখানে যদি সমতা করার জন্য কিছু থাকতো, এটা আমি ঘাত হিসেবে রাখতাম এখানে, বাট এটা দরকার। সো এটা হচ্ছে বেসিক্যালি ঘাটে পরে আসে, একটু ডিরাইভ করতেছিলাম। তো এখান থেকে আমরা সামুদ্রিক কি পাবো, এই সাম্যাবস্থা, এই যে সাম্যাবস্থা, এখানে সামুদ্রিক কি পাচ্ছি, উপরে হচ্ছে সিএসসি ডাবল মাইনাস মানে এখানে এটা হাইড্রোজেন এইচ প্লাস আয়ন, আর নিচে হচ্ছে আমার অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ইকুয়েশন এইচ প্লাস কি, এইচ প্লাস হচ্ছে কে, তো কে এ ইন্টু সি সি ডাবল এইচ আর সি সি থ্রি সি ডাবল ও মাইনাস নিচে। আচ্ছা, এটা যেহেতু একটা অ্যাসিড, তাহলে এটাকে আমরা বলতে পারি না, এটা একটা ধ্রুবক যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাসিডের রিয়েশন। ঠিক আছে, মানে কে এ, এটা আমরা কে এ ডিনোট করে থাকি আমরা। সো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান কে এ ইন্টু সি এইচ সি ডাবল এইচ বাই সি এইচ থ্রি সি ডাবল ও মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু জেনারেলাইজ করি আমরা, তোমার এটা সাধারণভাবে কি, এটা তো জাস্ট একটা অ্যাসিডের ক্ষেত্রে বললাম, এটাকে আমরা অন্য সকল দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কেমন কিভাবে বলতে পারি। So, প্রথমে যে আমাদের কে এ ইনটু থাকবে, উইক অ্যাসিডটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ওই যে বলছিলাম কনজুগেট বেস, ওইটা আসবে। বুঝতে পারছেন না, এই কনজুগেট বেস বলো আর যে সল্টটা আসবে, এটা সাধারণত একই থাকবে, ওইটা নিয়ে তো প্যারা নিতে হবে না। এটা বুঝতে, এই জিনিসটা বুঝতে গেলে বলো, কনস্ট্যান্ট থাকবে, সাথে উইক অ্যাসিড গুণাকার থাকবে, নিচে থাকবে কনজুগেট বেস। আচ্ছা, এবার আমি উপর পাশে লগ নিয়ে আসলাম, লগ করলাম, এখানে লগ নিয়ে আসলাম, এখানেও লগ নিয়ে আসলাম। আচ্ছা, এটা মনে রাখবেন, লগ এ ইন্টু বি হচ্ছে লগ এ প্লাস এ। ঠিক আছে, ব্র্যাকেটে লগের ভিতরে যখন এ ইন্টু বি থাকবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ এ প্লাস লগ। এটা একটু মনে রাখার মতো আছে কিছু, আপনার চিন্তা করতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম আমি, যে কনসেন্ট্রেশনটা তোমার সেমই থাকে, কনজুগেট বেসিস যে কনসেন্ট্রেশন, ওটা সল্টের কনসেন্ট্রেশন একই থাকে। এই যে আমরা এখানে এটা লিখে ফেলছি। আচ্ছা, এবার আমরা উভয় পাশে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, মানে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমরা কি জানবো, হাইড্রোজেন আর ঋণাত্মক লগারিদমকে পিএইচ, তাহলে পিএইচ চলে আসলো। তারপর এখানে মাইনাস লগ পেয়ে সমান পিকে, এটাও জানি আমরা। আর যেহেতু মাইনাস নিয়ে আসছি, তাহলে আমি যেহেতু প্লাস রাখতে যাচ্ছি, তাহলে কি করবো, জাস্ট এটাকে উল্টাই দেবো, তাহলে সল্ট উপরে চলে আসলে গ্যাসের নিচে চলে আসলো। ঠিক আছে, এই যে আমরা যে এটা পাইলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটাই হচ্ছে আমার হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। সো এটাকে আমরা এটা দিছি হচ্ছে কনসেন্ট্রেশন ওয়াইজ, যখন একটা যদি কনসেন্ট্রেশন দিয়ে করতে হয় তাহলে আমরা এটা দিয়ে করবো। তারপর আরেকটা ইকুয়েশন সেম জিনিসই, জাস্ট আমরা কনসেন্ট্রেশনের যেটা মোল ইউজ করে ফেলবো। ধরুন যেটা কোশ্চেন যখন যেটা চাবে সেই অনুযায়ী ইউজ করবো, কিন্তু বেসিক মানে মেইন হেন্ডারসন হিসাবে ইকুয়েশন এইটাই, পরে এটা থেকে আমরা এটা আসতে পারি সেটা আমরা দেখাবো। তো আপাতত আমরা এটাই বুঝি যে দুটো ইকুয়েশন ইউজ করি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ইউজ করে ফেলি, কারণ এটা অনেক এটা একটু ইজি আর কি, করতে গেলে বুঝলো যে এটা করা যায়, সহজ, করতে সহজ হবে। আচ্ছা, এখন এই যে পিএইচ রেঞ্জটা, আমরা এখন রেঞ্জ নিয়ে কথা বলবো। তো অ্যাসিডিক বাফার একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জটা কি হবে, সেটা হবে পিকে মাইনাস ওয়ান থেকে হচ্ছে, মানে পিএইচ এর রেঞ্জটা সবসময় এই রেঞ্জে থাকবে, মানে পিএইচটা তোমার কি হবে সবসময় পিকে প্লাস ওয়ান এর সমান বা ছোট হবে, অথবা পিকে মাইনাস ওয়ান এর সমান বা বড় হবে।
এটাও একটা ডিরাইভেশন আছে, আমরা এটুকু দিকে যাবো না, জাস্ট এটুকু দরকার হয়, ম্যাথ করতে লাগতে পারে। সো দেখাই দিছি। নিচে হয়তো প্রুফটা আছে, বাট এটা হয়তো করা হয় নাই, অন্য দিনে হয়। বাট এটা রেঞ্জটা আছে, এটা ভালো প্রুফই আছে। নিচে একটা কন্ডিশন দেখাবো হয়তো, কিন্তু এটা নিয়ে আজকে এত কথা বলবো না, কারণ এটা এটা ডিরাইভ করতে গেলে অনেক কিছু বলা লাগবে, তো এত সময় তো আছে আমাদের নাই, তো আমরা নিচে চলে আসছি। এতক্ষণ এসিড বাফার কথা বলছি, এবার ক্ষারীয় বাফার নিয়ে কথা বলবো। তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আমরা যেহেতু হাইড্রোজেন OH মাইনাস হাইড্রোক্সিল আয়নে ঘনমাত্রা নিয়ে কাজ করবো, সো এখানে পিএইচ বের হবে প্রথমে। ইনিশিয়াল স্টেটে পিএইচ বের হবে, পিএইচ অন পিকেবি। পিকেবি কি, পি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, ওইটা ঋণাত্মক লগারিদম। আর লগ উপরে যে বললাম সল্ট, আর এখন নিচে যেহেতু আমরা বেস নিয়ে কথা বলতে হলে উইক বেস। ঠিক আছে, এবার পিএইচ কে তো আমরা সবসময় পিএইচ যেহেতু কাজ করবো, তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারি। পিএইচ সমান কি 14 মাইনাস পিএইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট বাই উইক বেস। ঠিক আছে, মানে লেখাটা দেখা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পিএইচ চলে আসতে পারি সুন্দরভাবে। পিএইচ সমান 14 মাইনাস পিকেবি মাইনাস লগ সল্ট বাই উইক বেস। ঠিক আছে, এবার আসি আমরা বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি বলতে আমি এখানে বাফার ক্যাপাসিটি আগে একটা জিনিস বুঝাই, মানে বাফার ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে বাফারটা কতটুকু কার্যকরী। ঠিক আছে, মানে বাফারটা কতটুকু ভালো, তুমি যে বাফারটা ইউজ করতেছো এটা কি আদৌ ভালো কি না, সেটা তোমার মানে মানে একটা প্যারামিটার এখানে, এটা কিছু না। আচ্ছা, এটা বুঝতে হলে আগে বুঝতে হবে, দেখো পিএইচ ও পিকে এর মান যত কাছাকাছি হবে তোমার বাফারটা তত ভালো, এটা মনে রাখতে হবে সবসময়। ঠিক আছে, পিএইচ ও পিকের মান যত কাছাকাছি হবে তোমার বাফারটা তত ভালো। কারণ কারণ কি, কারণ তুমি দেখো পিএইচ যদি পিকের আকারের সমান হয়, আমি যদি একদম আহ, মানে একদম লিমিটিং সাইডটা যদি শুনতে পারি তুমি, তাহলে পিএইচ সমান পিকের সমান তখন হবে যখন এই জিনিসটা জিরো হবে। ঠিক আছে, এই জিনিসটা কখন জিরো হবে, লগের মান কখন জিরো হয়, যখন তোমার এই জিনিসটা, সরি সরি হ্যাঁ, এই জিনিসটা কখন জিরো হবে, যখন তোমার লগ এটা আমি জিরো নিয়ে নিলাম, মার্জিনাল ভ্যালুটা বের করতেছি, তাহলে এখান থেকে আমি লগ 10 বেসের, তাহলে এন সলভ বাই এন বেস সমান কত 1। ঠিক আছে, তাহলে মানে কি এন সলভ এন বেস ইজ ইকুয়ালস টু এন বেস, তার মানে কি, মানে হচ্ছে তুমি যতটুকু সল্ট নিচ্ছ ততটুকু বেস নিচ্ছ। ঠিক আছে, এটা জাস্ট তোমার একটা প্যারামিটার দেখাচ্ছে যে তুমি যে পরিমাণ বেসটা দিছিলা ওইখানে আলুতে, সেই পরিমাণ সল্টই তোমার ইউজ হয়েছে, মানে একটা বাফারটা ক্রিয়েট করছে আর কি। এতটুকু মনে রাখবা যে আমার পিএইচ সমান পিকে যখন হবে মার্জিন কেস, তখনই আমার বাফারটা মানে তত ভালো হবে। এটা থেকে আমার ডিউতে কোশ্চেন ছিল আমাদের, ডিউতে আমাদের আগের সেশনে 21 সেশনে কোশ্চেনটা আসছে যে কোন শর্তে বা বাফার ক্যাপাসিটি ভালো হবে বা এরকম কিছু একটা, বা পিএইচ সমান পিকে হবে, এরকম কিছু একটা কোশ্চেন দেওয়া হয়েছিল। এখানে আমরা করতে পারবো আশা করি যে পিএইচ সমান পিকে প্লাস লগ এন সলভ এন বেস আছেই। আমি মার্জিনাল ভ্যালু নিয়ে কাজ করে ফেললাম, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে এন সল্ভ বা এন বেস। বা আসলে কথা হচ্ছে যে আমার সল্ট এবং বেস, এটা হচ্ছে আমি ক্ষারীয় ব্যাপারে কথা বলতেছি, বা যখন কথা বলবো হচ্ছে অ্যাসিডিক ব্যাপার নিয়ে, সেখানে হচ্ছে সল্ট এবং অ্যাসিডের এই দুইটারই কনসেন্ট্রেশন আমার সমান হবে। ঠিক আছে, দুইটারই কনসেন্ট্রেশন যখন সমান হবে, তখনই আমার অ্যাসিডটা তত ভালো হবে। ঠিক আছে, অ্যাসিডটা না, অম্লীয় অম্লীয় বা কার্যকরটা ভালো হবে। কাজ করে কিভাবে, এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক বলা যায় এইচএসসির জন্য। এডমিশনে চলে আসছে 22 সেশনে, এখান থেকে কোয়েশ্চেন আসছে। সো এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। প্রথম কাজ আমরা দেখাবো অ্যাসিডিক বাফার কিভাবে কাজ করে। প্রথমে বলে দিচ্ছি অ্যাসিডিক বাফার বা বাফারের কাজ কি। বাফারের কাজ হচ্ছে মানে পিএইচ আমি অ্যাসিড বা ক্ষার যে যোগ করছি ওইটার যে ইফেক্ট আছে ওইটাকে নিউট্রাল করে দেওয়া। ঠিক আছে, মানে প্রশমিত করে। তো প্রথমে আমি আমার একটা অ্যাসিড বাফার নিলাম, নর্মালটাই আমাদের সব বইয়ে যেটা আছে সেটা নিলাম, ইথানিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে আমি সোডিয়াম ইথানয়েড পাইলাম। ঠিক আছে, অ্যাসিড। আচ্ছা, এখানে যে বললাম বাফারটা কই থেকে মানে তৈরি হবে কিভাবে, ওই অ্যাসিড আর লবণ দিয়ে তো তৈরি হবে। ঠিক আছে, তো আমি প্রথমে অ্যাসিড নিলাম, অ্যাসিড তো স্বল্প বিয়োজিত হবে কারণ যেহেতু দুর্বল অ্যাসিড। তাহলে এখানে কি হবে, CH3 ডাবল ও মাইনাস প্লাস এইচ সোডিয়াম ইথানয়েড প্লাস এইচ প্লাস আয়ন। সেকেন্ড আসলাম হচ্ছে আমার লবণটা বিয়োজিত হবে CH3 ডাবল ও মাইনাস প্লাস Na প্লাস। ঠিক আছে, এবার আমি অ্যাসিড যোগ করবো। অ্যাসিড যোগ করা মানে কি, হাইড্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, রাইট। হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি, দেখো তো এই ইকুইলিব্রিয়ামটা কি শিফট হবে না, যখন আমার এখানে এইচ যোগ করছে তাহলে আমার এইচ প্লাসের পরিমাণটা বাড়তেছে, রাইট। তো এইচ প্লাসের পরিমাণ বাড়লে কি হবে, আমার সমস্যা বাম দিকে চলে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে লাসা ট্রেনিতে যেহেতু করছিলাম যে, আচ্ছা ভালো, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কিন্তু লাসা জিনিসটার সাথে সম্পর্ক যুক্ত। আমাদের সময়ের প্রভাব হলো, তারপর বাফার দ্রবণ এগুলো কিন্তু লাসা ট্রেনিতে
উপর ভিত্তি করে কাজ করে থাকে এক্ষেত্রে। ঠিক আছে, এবারে আসি। তাহলে এখানে আমি যখন যোগ করবো অ্যাসিডটা, তাহলে এইচ প্লাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, তখন আমার সংস্থা বাম দিকে চলে আসবে, রাইট? তাহলে দেখো বাম দিকে যদি চলে আসে সেক্ষেত্রে কি হবে? তার বাম দিকে চলে আসা মানে কি? মানে CH3 ডাবল ও মাইনাস প্লাস এইচ প্লাস বিক্রিয়া করে ইথাইনের গ্রুপ তৈরি করবে। তার মানে কি, যতটুকু এইচ প্লাস বাড়ছে সেক্ষেত্রে আমার ততটুকু এইচ প্লাস কমে যাবে না? তখনই তো আমি CH3 ডাবল এইচ পাবো। সম পরিমাণ যতটুকু এইচ প্লাস আমার বাড়ছে ততটুকু পরিমাণে আমার CH3 ডাবল এইচ কিন্তু বাড়বে পরবর্তীতে আপডেট। বুঝা গেছে? তাহলে আমার ওই যে এইচ প্লাসটা বাড়ছে ওটা ইফেক্টটা নিউট্রাল হয়ে গেল। তাহলে আমার এসিড বাড়ার যে এসিড যোগ করছে এই প্রভাবটা প্রশমিত হচ্ছে। এবার আমি বেস যোগ করব। বেস যোগ করা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা এনিথিং র্যান্ডম যোগ করবো। যোগ করলে তখন কি হবে? যোগ করলে যখন যেটা হবে সেটা হচ্ছে হাইড্রো OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করবে। আর এই OH মাইনাস কি করবে? এই যে H প্লাস আছে, আমাদের যে H প্লাসটা আছে এই H প্লাসের সাথে বিক্রিয়া করবে। এই H প্লাসের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। পানি গঠন করা মানে কি? পানি গঠন করা মানে হচ্ছে যে আমার এইচ প্লাসটা কিন্তু কমতে থাকবে, আমার পানি উৎপন্ন হতে থাকবে। ঠিক আছে, ঠিক যতটুকু পরিমাণ আমার পানি মানে এইচ প্লাস কমছে ঠিক ততটুকু পরিমাণে আমার CH3 বিয়োজিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যত মানে এইচ প্লাস যতটুকু কমছে ততটুকু আবার দ্রবণে চলে আসবে। তাহলে আমার কি হলো? তাহলে এইচ প্লাস বৃদ্ধির প্রভাব মানে হ্রাসের প্রভাবটা প্রশমিত হয়ে গেছে, সমস্ত ডানে চলে যাবে এবং এইচ প্লাসের পরিমাণ এই যেটা বললাম যে ওই যে করলে দ্রবণে এইচ প্লাসের পরিমাণ হ্রাস পায়, সাম্যাবস্থার ডান দিকে সরে আসে, এইচ প্লাস হ্রাসের প্রশমিত। ঠিক আছে, এটা হচ্ছে এসিডিক ভাবে কাজ করে। এবার পয়েন্ট টু দা পয়েন্ট লিখে দিলে মার্কস পাওয়া যাবে। তা, এবার কথা বলবো ক্ষারীয় বাফার নিয়ে। সো ক্ষারীয় বাফার কিভাবে গঠিত হয় এটা তো পড়ছি আমরা। ক্ষারীয় বাফার কি? মানে দুর্বল ক্ষার সাথে তীব্র অ্যাসিডিক লবণটা তৈরি হবে। ওই লবণের সাথে আমার ওই যে দুর্বল ক্ষার আছে ওটাকে সঙ্গে হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে, ক্ষারীয় বাফার দ্রবণ যেটা, যেহেতু এটা দুর্বল ক্ষার তাহলে এটা এইভাবে বিয়োজিত হবে অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস, তারপর আমার লবণটা এইভাবে বিয়োজিত হবে। এবার আমি অ্যাসিড যোগ করলাম। অ্যাসিড যোগ করলে কি হবে? H প্লাস বৃদ্ধি পাবে। তো H প্লাস বৃদ্ধি করলে যেহেতু আগে থেকে OH মাইনাস আছে দুইটা যুক্ত হয়ে পানি গঠন করবে। পানি গঠন করতে মানে কি? তোমার এটা বুঝতে হবে, OH মাইনাস আয়ন খালি কমে যেতেছে না? তখন কি হবে? এই যে সমবায়টা ডান দিকে চলে যাবে। ঠিক যতটুকু পরিমাণে OH মাইনাস কমছে ততটুকু পরিমাণে OH মানে এখান থেকে বিয়োজিত হয়ে লবণে চলে আসবে। তাহলে এই সমবস্থা ডান দিকে যাবে এবং ওই ততটুকু পরিমাণ OH মাইনাসের ওখানে আবার ব্যাক করবে। তাহলে কি হবে? দ্রবণের ঘনমাত্রা যে আমাকে এইচ প্লাস বলো OH মাইনাসের ঘনমাত্রাগুলো তাদের কিন্তু সেমই থাকতেছে, এবং এই সেম থাকার কারণে আমার পিএইচ এর কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, এবার আসি আমরা ক্ষার যুগে। ক্ষার যোগ করলে কি হবে? OH মাইনাস বৃদ্ধি পাবে। OH মাইনাস যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সমবস্থা বাম দিকে শিফট করবে। বাম দিকে শিফট করলে যতটুকু বৃদ্ধি পাইছে তাহলে এই আবার দ্রবণ থেকে OH মাইনাস অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। দ্রবণ থেকে OH মাইনাস কমতে থাকবে, ঠিক যতটুকুই কমবে যতটুকু বাড়ছিল। সোজা কথা যে আমার H প্লাস এবং OH মাইনাস এসিড যোগ করলে বাড়ে অথবা কমে। ঠিক আছে, যাই হোক না কেন আলটিমেটলি বাফার সলিউশন কি করে? ওই যে বাড়া কমাটাকে নিউট্রাল করে ফেলে। হয়তো সে যখন কমতেছে একটা জিনিস সে বাড়ায় ফেলতেছে, যেটা যদি বাড়তেছে সেটা কমায় ফেলতেছে, নিউট্রাল করতেছে। ঠিক আছে, এইভাবে বাফার যখন কাজ করে দুইটাই। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে বাফার ক্ষমতা আমরা একটা কথা বলে আসছি, এটা হচ্ছে একটা ফর্মুলা, এত বেশি ইম্পর্টেন্ট না, মাঝে মধ্যে আসতে পারি। এটা হচ্ছে তুমি যে বাফার পরিবর্তন ক্যালকুলেট করবে হচ্ছে তুমি কতটুকু ইউজ করতেছো এটার উপর বেস করে। ধরো তুমি আহ, এক লিটার একটা সলিউশন নিলা, একটা বাফার সলিউশন নিলা, ওখানে তুমি কিছু অ্যাসিড বেস যোগ করবে। অ্যাসিড যোগ করার পরে ধরো আগে ছিল 5, এখন হয়ে গেল 5.01 বেস যোগ করার পর। অ্যাসিড যোগ করার পর হয়ে গেল 4.9 বা 9.8, এরকম কিছু কম, কিছু তো পরিবর্তন আসবে ঠিক। ওইটাই আমরা ক্যালকুলেট করবো যে 1 লিটার দ্রবণে যুক্ত অ্যাসিড বা বেসের পরিমাণ আর এটাকে পিএইচ এর পরিবর্তন ডিভাইড করে দেবো, এখান থেকে বাফার ক্ষমতা চলে আসবে। সো আজকে আমরা এই যে বাফার দ্রবণ সম্পর্কে যতটুকু সব বেসিক আলোচনা করছি, পরবর্তীতে আমরা ম্যাথ নিয়ে আসবো। আজকে যা পড়াইছি সেটা যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে আমাদের ম্যাথ নিয়ে তো প্যারা খেতে হবে না, কারণ এইখানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে সহজ। তখন জাস্ট আমরা আরো কিছু কেস করবো, সেটা হচ্ছে অ্যাসিডিক বাফারে যখন অ্যাসিড যোগ করবো, বা এই যে আজকে আমরা যে কাজগুলো করছি যে অ্যাসিড বাফার যখন কাজ করে কিভাবে ওইগুলোর উপর আমরা ম্যাথ করবো। যে যখন আমরা অ্যাসিডিক বাফারে অ্যাসিড যোগ করবো, বা অ্যাসিডিক বাফারে ক্ষার যোগ করবো, বা ক্ষারীয় বাফারে অ্যাসিড যোগ করবো, বা ক্ষারীয় বাফারে ক্ষার যোগ করবো, তখন তো আমাদের পিএইচ এর পরিবর্তনটা আসবে, এগুলো আমরা ক্যালকুলেট করবো। এগুলো বেশি কমপ্লেক্স কিছু এখান থেকে হয় না। সো থ্যাংক ইউ। আমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের রক্ত কিন্তু বাফার সিস্টেম আছে। রক্ত বাফার সিস্টেমটা বাইকার্বন বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম,
প্লাজমা গঠন, বাফার সিস্টেম, এরপর অনেক কিছু আছে আমরা বই পড়লে বুঝতে পারবো। তো হ্যাঁ, আমাদের রক্ত যখন, আমাদের রক্তটা একটু বেসিক, আমাদের রক্ত একটু ভারী প্রকৃতির।